আমার সামনে তখন আদিগন্ত ঢেউতলা সবুজ চা বাগান। দূরে দূরে পাহাড়ি ঢালের মাঝে মাঝে দু একটা বাড়ি, ওপাশের পাহাড় সারি পুরোটাই ঘন কুয়াশায় সাদা। আর এই চা বাগান, এই পাহাড়, সবটাই নেপালের কান্নাম। এই গল্প আমার একবেলার প্রতিবেশী দেশ সফরের। সময়টা অক্টোবরের মাঝামাঝি। আমার দিন কয়েকের ঠিকানা ছিল মানেভঞ্জনের মাজুয়াতে। একদিন সকালে সেখান থেকে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যাই নেপালের প্রবেশদ্বার পশুপতি ফটকে। এই ফটক থেকেই পারমিট করিয়ে নেপালেরই গাড়ি নিয়ে ঘুরে আসি 16 কিলোমিটার দূরের কান্নাম পর্যন্ত। নেপালের পূর্ব প্রান্তের ইলম জেলায় অবস্থিত কান্নাম মূলত একটি টি এস্টেট। এই বাগানের চা পাতা থেকে অত্যন্ত উৎকৃষ্ট মানের চা তৈরি হয়। দুপাশের চা বাগানের পাহাড়ি ঢালের নিচে সারি সারি দোকান, মাঝখানে একটা চওড়া রাস্তা। প্রচুর লোকজন, ক্রেতা বিক্রেতা, গাড়ি ঘোড়া, নানান জিনিসের পসরা, সব মিলিয়ে এটা কান্নামের খুব জমজমাট একটা বাজার এরিয়া। অনেক দূর প্রান্তের গ্রামগঞ্জ থেকে মানুষ এসছেন বিভিন্ন রকম গাছপালা, শাক সবজি, ফলমূল, চকলেট, বিস্কুট, নানান রকম ড্রাই ফ্রুটস, গরম জামাকাপড়, ব্যাগ, পানীয়, হস্তশিল্পজাত দ্রব্য ইত্যাদি নিয়ে। এই সবজিটি হলো বি। আর পাহাড়ি ডাল্লে লঙ্কা বা ডাল্লে খুরসানির সাথে তো আমরা সবাই পরিচিত। এই দোকানে বিভিন্ন রকম ফলের আর সবজির আচার বিক্রি হচ্ছে। ছোট ছোট ডালিতে এক একটা দোকান। এই দোকান ভরে আছে নানান রঙের নেপালি অর্নামেন্টসে। এখানে ঘরে তৈরি ঘি, পনির, বাটার, নানা রকম পাঁপড়, হরেক রকম পাহাড়ি খাবার দাবার সব কিছুই পাওয়া যাচ্ছে। এক দোকানে নানান রঙের মোড়কে থরে থরে চকলেটের পসরা সাজানো। নেপালের এই চকলেটগুলোর স্বাদও একটু অন্যরকম। দুধ থেকে তৈরি হওয়া এগুলো হলো ছুরপি। এখান থেকে যে স্পটটিতে আসলাম সেটি হলো কান্নামের সেলফি পয়েন্ট। এখানে প্রচুর মানুষের ভিড়, ছবি তোলার হুড়োহুড়ি, তাই আর বেশি সামনে গেলাম না। সেলফি পয়েন্ট থেকে মাত্র 500 মিটার দূরত্বেই আছে কান্নামের ভিউ পয়েন্ট। চওড়া মেন রোডের একদিকে সারি সারি দোকান, আরেকদিকে প্রচুর ফুল গাছে সাজানো এই অংশটি। এর পাশ ঘেঁষে পাহাড়ি চা বাগানের ঢাল নেমে গেছে। এই টাইলসে বাঁধানো চত্বরে কয়েক পা গেলেই পড়বে একটা ছোট্ট পাহাড়ি টিলা। অনেকগুলো ধাপ পেরিয়ে সেই টিলার টপে উঠলেই চারপাশের পাহাড়ের একটা অসাধারণ ছবি পাওয়া যায়। সেখান থেকে পাওয়া গেল নিচের স্কুল গ্রাউন্ডে গ্রামের কিশোরদের ফুটবল খেলার ছবি। আরেকদিকে কান্নামের টি ফ্যাক্টরি। নিচে নামতে নামতেই সেই জায়গা ঘন কুয়াশা দখল নিয়ে নিল। কান্নামে যে এত কুয়াশা অপেক্ষা করেছিল তা কে জানত। চারিদিক নিঝুম নিস্তব্ধ, মাঝে মাঝে হুঁশাস করে গাড়ি যাচ্ছে। দুপুর প্রায় অতিক্রান্ত, ততক্ষণে বেশ খিদে পেয়ে গেছে। কনকনে ঠান্ডা আর কুয়াশার মধ্যে একটা রেস্টুরেন্টে এসে ধোয়া ওঠা গরম গরম মোমো, থুকপা আর চা সহযোগে দুপুরের খাবার সারা হলো। এই রেস্টুরেন্টের বাইরে নানা রকম খাবার, ড্রাই ফ্রুটস, সবজি, ফল, কান্নাম চা বাগানের চা, চিপস, চকলেট, বিস্কুট, ম্যাগি, নানা রকমের মাশরুম ইত্যাদি বিক্রি হচ্ছে। কান্নাম টি এস্টেট থেকে আরও 13 কিলোমিটার এগিয়ে গেলে আছে নেপালের আরেকটি জনপ্রিয় পর্যটন স্থান শ্রীঅন্তু। তবে সংক্ষিপ্ত সময়ের কারণে আমার সে পথে এবার আর যাওয়া হলো না। কান্নাম থেকে এবার ফিরে চললাম ছোট ছোট জনপদ, গ্রামের মধ্যে দিয়ে বুদ্ধ পার্কের দিকে। এটি হলো বারবাটে গাঁও। শিলিগুড়ি থেকে নেপালে আসার সবচেয়ে সহজ পথ হলো দুধিয়া মিরিক হয়ে সরাসরি পশুপতি আসা। মিরিকের দূরত্ব প্রায় 45 কিলোমিটার
আর সেখান থেকে আরও 10 কিলোমিটার গেলেই আছে পশুপতি ফটক। আবার দার্জিলিং, লেপচা জগৎ, ঘুম, মানেভঞ্জন থেকেও পশুপতি আসা যায়। নেপালে প্রবেশের জন্য কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না, আধার বা ভোটার কার্ড দিয়ে পারমিট করাতে হয়। এখানে ইন্ডিয়ান সিম কার্ড চলে না, তবে ইন্ডিয়ান কারেন্সি চলে। পশুপতি ফটক পেরিয়ে আছে সেখানকার ট্যাক্সি স্ট্যান্ড। সেখানকার গাড়ি রিজার্ভ করে কন্নম পর্যন্ত যাওয়া আসার খরচ পড়েছিল 1700 টাকা। ছোট ছোট বাড়িঘর, ক্ষেত খামার, মাঝে মাঝে চা বাগান আর চোরদের নিয়ে এটা বুদ্ধ গ্রাম। এ পথে একটা ছোট্ট নদীর জলে ক্ষেত থেকে তুলে আনা রাশি রাশি মূলো গ্রামের কৃষিজীবীরা ধুয়ে একপাশে জড়ো করছেন। এগুলো সব স্থানীয় আর দূর দূরান্তের বাজারে বিক্রির উদ্দেশ্যে চলে যাবে। নির্জন জঙ্গল গ্রামের পথে ক্ষেতের সবজি সাজিয়ে বিক্রির আশায় মাঝে মাঝেই গ্রামের মানুষদের একা একা দাঁড়িয়ে থাকতে দেখলাম। এক জায়গায় গ্রামের মহিলারা একসাথে একটা ছোট সবজি বাজারে নানান রকম শাকসবজি বিক্রি করছেন। এখানে নানান সবজির আচারের সাথে খড়ে তৈরি মাখন বিক্রি হচ্ছে। এগুলো সব পাহাড়ের অর্গানিক ডাল। ইনি আমাকে প্রতিটা সবজি আর তার উপকারিতা বুঝিয়ে দিলেন। এই সবজিটা হলো চুচে করলা। পাহাড়ি মানুষেরা এক ধরনের শাক খান, সেটা বলে গুদ্রুকের শাক। এখানে সেটাই বিক্রি হচ্ছে। আরেক দোকানে ঘরে তৈরি হলুদের সাথে নানা রকম মাশরুম বিক্রি হতে দেখলাম। এই গ্রামের সামনের নীলচে সবুজ পাহাড়সারিতে অবস্থান করছে ফিক্কেল গ্রাম। এখান থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর দূরত্ব 475 কিলোমিটারের মতো। পথে যেতে যেতে মাঝে মাঝেই কিছু হোমস্টে রিসোর্ট চোখে পড়ছিল। ইচ্ছে করলে এখানে থাকা যায়, তবে বাইরের কেউ এদেশে নির্দিষ্ট দিনের জন্য অবস্থান করতে চাইলে তার জন্য পশুপতি ফটক থেকে আগে থেকেই পারমিট করিয়ে রাখতে হবে। শান্ত, সবুজ, নানা রঙের ফুলে ঢাকা ছবির মতো গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি। নেপালের এই স্বল্প সময়ের ছোট্ট সফর পথে পেয়েছিলাম একাধিক ঢেউতলা সব চা বাগান, ছোট ছোট নদী, জলধারা, পাহাড়ের কোলজুড়ে শান্ত সবুজ এক একটা গ্রাম, পথের পাশের বৌদ্ধ মন্দির, চড়তেন, আবার পশুপতির মতো আধুনিক বাড়িঘর নিয়ে জমজমাট শহর। এই পথের বাঁকে বাঁকে এরকমই বৈচিত্র্যময় সৌন্দর্য অপেক্ষা করে আছে। তাই নেপাল আমাকে নেশা ধরিয়ে দিল আরও অজস্র জানা অজানা জায়গা পাড়ি দেবার জন্য। পথে একটা জঙ্গল পড়ল, সবুজ গাছপালা, ক্রমশ কুয়াশা আর মেঘে সাদা হয়ে যাচ্ছে। শেষ দুপুর, তখন প্রায় রাতের রূপ নিল। কুয়াশার ঝাপটা আর প্রায় অন্ধকার ঢাকায় পথ ধরে এসে দাঁড়ালাম বুদ্ধ পার্কের সামনে। নিচ থেকে খাড়া সিঁড়ি উঠে গেছে পাহাড়ের এক টিলায়। হঠাৎ পেছন ফিরে তাকিয়ে দেখলাম আরেকজনও আমাদের পিছু নিয়েছে। এরা পাহাড়ি পথে গাইডের মতো। বছর 2-3 হলো এই বুদ্ধ পার্ক তৈরি হয়েছে, এখনও এর কাজ চলছে। এখানে তাই বুদ্ধমূর্তির মুখ ঢাকা উদ্বোধনের সময় উন্মোচন হবে। এখানে পাশাপাশি দুটো টিলা এই সেতুর সাথে সংযুক্ত। ওপাশটা কুয়াশার কারণে আর দেখাই যাচ্ছে না। এখান থেকেই আবার ফিরে চললাম পশুপতি ফটকের দিকে। এতক্ষণ যে কুয়াশা, যে মেঘ ছিল, সেটা বৃষ্টি হয়ে এতক্ষণে ঝরে পড়ল।
বৃষ্টির পর আকাশ যথারীতি আগের অবস্থায়। প্রকৃতিকে পেছনে রেখে চলে এলাম পশুপতি বাজারে। প্রচুর বাড়িঘর, দোকানপাট, গাড়ি ঘোড়া, লোকজন, হইচইয়ের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। নেপালের এই ছোট্ট সফরের অভিজ্ঞতা এই দেশে পরবর্তীতে আরও বিস্তৃত, আরও সুদূরপ্রসারী ভ্রমণের ভিত আমার ভেতর তৈরি করে দিল।